আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাই চ্যানেল এস এর নিয়মিত আয়োজন ব্যাংকিং, ইকোনমি অ্যান্ড কোভিড-19 এই অনুষ্ঠান সঞ্চালনায় আপনাদের সাথে আছি আমি ফুলেল চৌধুরী এবং আজকের অনুষ্ঠানে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন আমাদের সম্মানিত অতিথিগণ। তাদের সাথে আমি প্রথমেই আপনাদের সাথে পরিচয় করে দিতে চাই। আমাদের সাথে সংযুক্ত হয়েছেন প্রফেসর মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি, ময়মনসিংহ। আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। আমাদের সাথে সংযুক্ত হয়েছেন মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন, হেড অফ এসএমই, প্রিমিয়ার ব্যাংক লিমিটেড। আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। আসসালামু আলাইকুম। স্বাগত জানাতে চাই প্রফেসর ডক্টর এস এম সোহরাবউদ্দিন, ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। জি, আপনাকে ধন্যবাদ এবং স্বাগত জানাতে চাই মোহাম্মদ জামাল আহমেদ, ইকোনমিক অ্যান্ড বিজনেস এডিটর, দ্য ডেইলি ইত্তেফাক। ধন্যবাদ আপনাকে। জি, সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে বছরের শেষের দিকে এসে আমরা এই যে অনুষ্ঠানটা করি, আমরা কিন্তু কথা বলছি প্রতি সপ্তাহেই ব্যাংকগুলোর অবস্থা নিয়ে, ব্যাংকিং খাতের অবস্থা নিয়ে, বাংলাদেশের ইকোনমির অবস্থা নিয়ে। বিশ্বের অনেক দেশের তুলনায় বাংলাদেশ ভালোভাবে চলছে। অনেক দেশের তুলনায় যদি বলি, বিশেষ করে এই কোভিড মৌসুমে বাংলাদেশ চলার চেষ্টা করছে, প্রত্যয় নিয়ে চলছে। বাংলাদেশ যেখানে ইকোনমিকে চালাচ্ছে বা ইকোনমিকে সাপোর্ট দিয়ে যাচ্ছে ব্যাংকগুলো, এবং সেই ব্যাংকগুলোর অবস্থা কিন্তু আসলে ভালো নয়। ব্যাংকের এখন বর্তমানে যেটা সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে, ব্যাংকের কিন্তু এর আগে আমরা দেখেছি একটা বড় সমস্যা ছিল যে ঋণ আদায় হচ্ছে না, তারপরে ব্যাড লোন, এনপিএল ইত্যাদি বিষয় তো রয়েছেই, কিন্তু এখন যেটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে, ব্যাংকের কাছে প্রচুর অলস টাকা পড়ে আছে, ব্যাংক ইনভেস্ট করার সুযোগ পাচ্ছে না। তো এই যে অলস টাকা, সেই অলস টাকা ব্যাংক আসলে কি করে ইনভেস্ট করবে, বা এই টাকা নিয়ে ব্যাংক কি পরিকল্পনা থাকা উচিত, কি করা উচিত, এইসব বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই। প্রথমে সংযুক্ত করতে চাই প্রফেসর ডক্টর এস এম সোহরাবউদ্দিন, ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। জি, আপনি জানেন যে বর্তমানে কিন্তু বাংলাদেশে ব্যাংকগুলোতে বলা হচ্ছে যে এই ডিসেম্বর কিন্তু আমরা শেষের দিকে আছি, ডিসেম্বর শেষ হতে হতে 2 লক্ষ কোটি টাকার উপরে অলস টাকা পড়ে যাবে। একটা বড় অঙ্কের টাকার চাকাটা কিন্তু ঘুরছে না ঠিকঠাক ভাবে। এখন ব্যাংকগুলোর আপনি কি মনে করেন যে এই টাকার চাকাকে নিকট ভবিষ্যতে বা খুবই অল্প সময়ের মধ্যে ঘোরানোর জন্য কি করা উচিত? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আসলে আমরা যদি অতিরিক্ত তারল্য যেটা বলছি সেটা নিয়ে যদি কথা বলি, আসলে তার কারণগুলো আসলে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। কারণ হচ্ছে কারণগুলোর উপরে যদি আমরা আলোকপাত করি, ওখান থেকেই আসলে সলিউশনটা বের হয়ে আসবে। যেমন আমাদের একটা অন্যতম কারণ আমাদের তারল্য বেড়ে যাওয়ার, সেটা হচ্ছে আমাদের রেমিটেন্সের যে ফ্লো, যেটা আমাদের ইকোনমির জন্য অবশ্যই পজিটিভ। আমরা সবাই জানি যে 2019 এবং 2020-এর সাথে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে 2019-এ দেখা গেছে যে ইউএস ডলারের রেমিটেন্স ছিল 1550 কিছু উপরে, ওয়ারাস নভেম্বরে এসে 2020-এর নভেম্বরে এসে সেটা প্রায় 2078 মিলিয়ন ডলারে পৌঁছে গেছে। এখন কোয়েশ্চেন হচ্ছে এই যে রেমিটেন্সটা কিন্তু ব্যাংকিং চ্যানেলের মধ্যেই আসছে, যেহেতু গভর্নমেন্ট ইনসেন্টিভ নিচ্ছে, প্রণোদনা দিচ্ছে, সুতরাং এই রেমিটেন্সটা আসলে ইউজ হচ্ছে কিনা, বা এই রেমিটেন্সটা আসলে কোন দিকে যাচ্ছে। এখন আরেকটা বিষয় এখানে খেয়াল রাখতে হবে, এই রেমিটেন্সটা কিন্তু ইউএস ডলারে আসছে। এখন এই ডলারটা আবার সেন্ট্রাল ব্যাংকই বিভিন্ন কমার্শিয়াল ব্যাংকের কাছ থেকে ডলারটা কিন্তু, যেহেতু আমাদেরকে আপনার ডলারের যে রেট, টাকার এগেইনস্টে ডলারের যে বিনিময় হার, ওইটাকে কিন্তু আমাদেরকে সহনীয় পর্যায়ে বা অ্যাট্রাকটিভ পর্যায়ে রাখতে হবে। এবং ওইটা রাখতে গিয়ে দেখা গেল যে বাংলাদেশ ব্যাংক প্রায় 5.8 বিলিয়ন ডলারের মতো আপনার মার্কেট থেকে আপনার ডলার কিনেছে। তাহলে কি দিয়ে কিনেছে? টাকা দিয়ে কিনেছে। তাহলে টাকাও কিন্তু দেখা গেল যে কাস্টমারের কাছে চলে আসছে। এখন আপনি যদি আমাকে থিওরিটিক্যালি ডিসকাস করতে বলেন, অবভিয়াসলি আমরা এখন ওপেন মার্কেট ইকোনমিতে আছি, ফাইন্যান্সিয়াল লিবারালাইজেশন যুগে আছি। এখন এই যে একটা বিষয় যে আপনার ক্যাশ টাকা কিন্তু মার্কেটে চলে যাচ্ছে, ডলারটা সেন্ট্রাল ব্যাংকের কাছে আসতেছে, তাহলে আমরা যদি এখানে দুই ধরনের মেজার আছে, একটা হচ্ছে আমরা বলি স্টেরালাইজড, একটাকে আমরা বলি নন স্টেরালাইজড মেজার।
এখন আমরা এই ধরনের মেজারগুলো নন স্টেরালাইজড মেজারে কিন্তু আপনাকে যেতে হবে, যেহেতু আপনি বলছেন যে আপনাকে মানি সাপ্লাইটাকে ঠিক রাখতে হবে। এখন এই মানি সাপ্লাই ঠিক রাখতে গিয়ে গভর্নমেন্টকে কিন্তু এই মানি সাপ্লাইকে আপনার ঠিক রাখার জন্য মেজার নিতে হবে। যদি সেই মেজারটাতে আমরা না যেতে পারি বা আমরা যদি না যাই, তাহলে কিন্তু মানি সাপ্লাই স্বাভাবিকভাবেই বেড়ে যাবে। এটা একটা অন্যতম বিষয়। তাহলে আমাদেরকে এখানে কিন্তু একটা পলিসির ব্যাপার আছে, যে বিশেষ করে সেন্ট্রাল ব্যাংকের একটা ইফেক্টিভ পলিসি আমাদেরকে নিতে হবে। কারণ রেমিটেন্স আসতেছে, এটা আমাদের জন্য একদিকে যেমন ভালো দিক, আরেকদিকে কিন্তু সেটা আবার টাকার ক্যাশ টাকার পরিমাণ বাড়িয়ে দিচ্ছে কিনা মার্কেটে, সে জিনিসটাও আমাদেরকে খেয়াল করতে হবে। আর শুধু যে রেমিটেন্স সেটা কিন্তু নয়, তার হ্যাঁ, পাশাপাশি সেটা একটা না। অন্যতম বড় কারণ হচ্ছে ব্যাংকগুলো, বিশেষ করে রাইট, বেসরকারি, সরকারি যে ব্যাংকের কথাই বলি, রাইট। ব্যাংকগুলোর লোন দেয়ার হারটা অনেক কমে গেছে। অনেক কোনো কমে কোনো গেছে। ব্যাংক কিন্তু এই কোভিড এর পর থেকে, যখন লকডাউন শুরু হলো তারপর থেকে এই সাম্প্রতিক কালে এসে লোন দেওয়া শুরু করেছে। মাঝখানে অনেকটা দিন কোনো কোনো ব্যাংক কোনো ধরনের ঋণ বিতরণই করেনি। তো এই যে ঋণ বিতরণ না করা, কিন্তু ডিপোজিট হুম, ঠিকই জমা হচ্ছে, সেদিকে হুম, কিন্তু গ্রাহকের টাকাগুলো ব্যাংকে জমা হচ্ছে এবং জমা হচ্ছে। টাকার পরিমাণ, ভলিউমটা বাড়ছে। তো এক্ষেত্রে ব্যাংকের কাছে যে গ্রাহকের টাকা জমা রয়েছে, যেটার জন্য ব্যাংকে ইন্টারেস্ট গুনতে হয়, সেটা তো ব্যাংকের জন্য নিশ্চয়ই একটা বোঝা। এই বোঝা থেকে সে, আপনার কি মনে হয় যে কি করা উচিত এই বোঝা থেকে বের হয়ে আসার জন্যে? হুম। এখানে আসলে এটাই আমি বলতে চাইছিলাম ওই সময়, যে টাকাটা আসলে তো ব্যাংকে আসলো, ব্যাংক থেকে তো আবার বের হতে হবে। আমরা সবাই জানি ব্যাংক হচ্ছে ইন্টারমিডিয়ারি, সে টাকা নিবে আর টাকা দিবে। এখন কোয়েশ্চেন হচ্ছে টাকাটা যে দিবে, কাদেরকে দিবে? আমরা জানি যে মেজরিটি অফ দ্য ফান্ড যায় হচ্ছে বড় কোম্পানিগুলার কাছ থেকে। এখন কোয়েশ্চেন হচ্ছে বড় কোম্পানিগুলা এই ইন্টারেস্ট রেটে লোন নিচ্ছে কিনা, বা তারা আমাদের যে রিসেন্টলি যে ইন্টারেস্ট রেটের যে একটা রিফর্ম হলো 6-9, আমরা বলতেছি 6% আর লেন্ডিং রেট 9%। কিন্তু অনেক বড় কোম্পানি কিন্তু ভেরি রিসেন্টলি দেখা গেছে যে তারা কিন্তু ফরেন লোনের দিকে বেশি ঝুঁকে গেছে। কারণ হচ্ছে ফরেন লোনের ইন্টারেস্ট কিন্তু আরো কম। তারা প্লাস লাইবর প্লাস 3.5% ইন্টারেস্টে কিন্তু অনেক বড় কোম্পানি, যারা ম্যাচিওর কোম্পানি, তারা কিন্তু ওইদিকে যেতে পারে। অফশোর ব্যাংকিং ইউনিটের মাধ্যমে ফান্ডিং করে তারা কিন্তু ওদিকে যেতে পারে। তাহলে আমরা যদি এই ইন্টারেস্ট রেটের ব্যাপারটা আমরা যদি মনিটরিং না করি, আরেকটা বিষয় হচ্ছে যে প্যান্ডেমিকের কারণে লোনের যে ডিমান্ড, লোনের যে চাহিদা, সেটাও মার্কেটে কিন্তু অনেক কমে গেছে। আবার আরেকদিকে ব্যাংকগুলো অনেক বেশি সিলেক্টিভ হয়ে গেছে, বিকজ তারা অলরেডি 2019 সালে আমরা সবাই জানি যে সাউথ এশিয়ার মধ্যে নন পারফর্মিং লোনের পরিমাণ ছিল বাংলাদেশে সব থেকে বেশি, অ্যারাউন্ড 9%, ওয়েরাস অন্য দেশে কিন্তু আমাদের সারাউন্ডিং যে কান্ট্রিগুলোতে অনেক কম। তাহলে তারা কিন্তু ল্যান্ডিং এর ব্যাপারে কিন্তু অনেক বেশি সিলেক্টিভও হয়ে গেছে। তাহলে অনেকগুলো কারণ এখানে আসলে ওতপ্রোতভাবে জড়িত। আমাদেরকে মেজার নিতে হবে এমন ভাবে যাতে সবগুলা কারণকে রেকটিফাই করে আমরা আসলে পলিসি ইমপ্লিকেশনে যেতে পারি। তবে হ্যাঁ, আমরা হয়তো সময়ের সাথে আলোচনা আরো আগালে হয়তো আমরা আরো অনেক বিষয় নিয়ে কথা বলতে পারবো। তবে আমার জি, কাছে আপাতত মনে হচ্ছে যে এই জি, ২টা জি। এক অন্যতম ২টা কারণ আরকি, যে ইয়ের জন্য। জি, আপনাকে ধন্যবাদ। আমরা সংযুক্ত হতে চাই জামাল আহমেদ, ইকোনমিক অ্যান্ড বিজনেস এডিটর, দৈনিক দৈনিক ইত্তেফাক পত্রিকা। আপনার সাথে জানতে চাই যে, যেমনটি আমাদের সাথে যোগ করলেন এস এম সোহরাবুদ্দিন, যে বড় কোম্পানিগুলো লোন এই রেটে লোন নেওয়ার থেকেও তারা এফডিআই পাচ্ছে বা আম ফরেন ইনভেস্টমেন্ট এর দিকে ঝুঁকছে, সেখানে আরো কম ইন্টারেস্টে লোন পাচ্ছে বিধায় সেই কারণে ব্যাংকের কাছে অলস টাকা, মানে এটা কি আসলে কোনো কারণ? ধন্যবাদ আপনাকে। আসলে অলস টাকার জন্য বিষয়টা আমি মনে করি যে এটা একমাত্র বিষয় না। কারণ বিশ্বের অন্যান্য দেশ থেকে যে ফান্ডটা, তহবিলটা এখন আসছে, আপনি দেখেন যে অন্যান্য দেশে এমনও আছে যে আপনি ডিপোজিট রাখবেন তো আপনাকে সার্ভিস চার্জ দিতে হবে। একমাত্র বাংলাদেশ সারা বিশ্বে যেখানে আপনার সর্বোচ্চ সুদের হার বেশি, এবং এই বিষয়গুলো বছরের পর বছর আমরা কাজ করছি। আমি একটা ঘাটতে ঘাটতে একটা রিপোর্টের কপি পেলাম 2000 সালে। 2000 সালে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন সুদের হার সিঙ্গেল ডিজিট করতে হবে। সেই রিপোর্টের কপিটা পেয়ে হাসলাম যে 2018 সালে এসেও সেটা করতে ওনাকে কতটা ব্যাক পেতে হয়েছে। এই ব্যাংকার যারা মনে করে যে টাকাটা আমার এবং এই টাকা দিয়েই আমি ব্যবসা করবো, তাদের চোখে আঙুল দিয়ে বিশ্ব ব্যাংকিং ব্যবস্থা দেখিয়ে দিয়েছে যে না, তোমার টাকা নিয়ে তুমি ঘরে বসে থাকো। তোমার এই টাকা দিয়ে শুধু ব্যবসা করার মতো যে চিন্তা ভাবনা, শুধু টাকাকে এইভাবে খাটিয়ে টাকা আয়ের এই বিকল্প তোমাকে করতে হবে, ইনোভেশনে যেতে হবে, নইলে বিশ্বের অন্যান্য দেশ থেকে এইভাবে সস্তা টাকা চলে আসবে। শরীফ সাহেব যেটা বললেন যে লাইবার প্লাস 3+1/2 বললেন, আমার মনে হয় আরো কম, আপনি লাইবার প্লাস 1% এখন টাকা আসছে, এবং আমাদের প্রাইভেট সেক্টর অনেকেই ওখান থেকে টাকা নিচ্ছে।
তার দরকারটা সে মেটাচ্ছে, তাহলে কেন সে ব্যাংকে 10%-এ 9%-এ এখন যাবে? 9% তো মাত্র হলো, কিন্তু 9% আপনি যদি মনে করেন এটা কাগজে কলমে লেখা 9%, এর মধ্যে আপনার প্রসেসিং কি, আপনার এই কিন্তু কি ওই আসলে কি, আপনি এখনো জামাল আহমেদ 12-13% হয়ে যায়। আচ্ছা, এখনো আপনার আমি ইন্টারেস্ট রেট আপনাকে এখনো সিঙ্গেল ডিজিটে হয় নাই কার্যকর যদি ইফেক্টিভ আপনি মনে করেন। এবং এই ব্যাংকগুলো কিভাবে, আমি জানি না আপনি কোনো ঋণ গ্রহীতা কখনো ব্যাংকের ধারে গিয়েছেন কিনা, যে এরা একজন ব্যাংক গ্রাহককে একটা চিঠি লেখে, সেই চিঠি লেখার জন্য যে কাগজ এবং কলম ব্যবহার করে সেটাও আপনার ক্লায়েন্টের কাছ থেকে এরা টাকাটা নিয়ে নেয়। এরা সেই আমরা কাবুলিওয়ালের কথা বলেছি, এর চেয়েও খারাপ বর্তমান ব্যাংকিং ব্যবস্থা এবং আমাদের যারা ব্যাংকে আছে। এরা, যেই লোক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর হওয়ার জীবনে স্বপ্ন ছিল না, তিনি এখন এমডি হয়ে যাচ্ছেন। কিভাবে? উনি বলছেন আমি বিজনেস বাড়াবো। আমরা ব্যাংকিং সেক্টরে দেখছি যে একজন জিএম হবে, সারা ব্যাংকিং সেক্টর তোলপাড় হয়ে গিয়েছে যে কে ব্যাংকের একটা জিএম হবে। সেই জায়গায় আজকে আপনি বহুত লোক রাস্তায় ঘুরলে পাবেন এমডি হয়ে গিয়েছে। আমি খাটো করি না, সবাই সবাই অযোগ্য আমি বলবো না, কিন্তু এমন একটা প্রো হয়েছে যে আপনি এমডি হওয়ার জন্য যারা রিয়েল যোগ্য এখনো ব্যাংকে আছে তারা হচ্ছেন না, হচ্ছেন কারা? যারা লাইনবাজি করতে পারছেন, হয় সরকারি ব্যাংক হোক, বেসরকারি ব্যাংক হোক, যারা ম্যানেজমেন্টের কাছে যেতে পারছেন, যারা নানা রকম মালিকদের বা যারা ম্যাটার করে তাদেরকে মানে নিয়ম অনিয়মে লোন পাইয়ে দিচ্ছেন, তাদেরই প্রমোশন হচ্ছে। তো এই ব্যবস্থায় আপনি একটা সুস্থ সুশৃঙ্খল ব্যাংকিং খাত আমাদের দেশে গড়ে উঠবে না, যেটা আমরা অনেক বছর থেকে দেখেছি। এবং এখনো আমি বলি যে বাংলাদেশের ব্যাংকিং সেক্টর যেভাবে চলছে, এভাবে যদি চলে, ব্যাংকের মালিকরা 66% খরচ করে তাদের ভ্রমণের জন্য, তাদের বিনোদনের জন্য ব্যয় হয়। সিএসআর ফান্ড করা হয়েছে কেন? যে আপনি রাষ্ট্রীয় একটা পরিপূরক হিসাবে এখানে একটা কাজ করবেন। সিএসআর ফান্ডের টাকা আপনি জিজ্ঞেস করেন ব্যাংকারদের, হলপ করে বলুক, অধিকাংশই তাদের পরিচালকদের নিজেদের বিভিন্ন নামে বেনামে চলে যাচ্ছে বিভিন্ন খাতে। এখন আপনাকে আরো যদি সুশাসনের ওই জায়গাটা ঠিক না হয়, আপনি শুধু নিয়ম করবেন, এই করবেন সেই করবেন, ওই যে আপনি 1%-এর কথা মনে একটা বিষয় আছে প্রভিশন, এইসব নিয়ম কানুন থাকবে, এগুলো কোনো লাভ নাই। এত কঠিন নিয়ম, আপনি ব্যাংকে গিয়ে লোন নিবেন, আপনি কখনো একজন গ্রাহক উল্টেও দেখে না যে শর্তগুলো আছে, উনি কিন্তু সই করে লোন নিয়ে নিচ্ছে, কিন্তু উনি যখন ওনার টাকার দরকার, তো একবার এই বিষয়গুলো নিয়ে ব্যারিস্টার রফিকুল হক সাহেবের সঙ্গে আমরা আলাপ করছিলাম যে একজন গ্রাহক উনি তো পড়ছে না সবকিছু, উনি বলছে যে না, গ্রাহকের এখন টাকা দরকার, ওরা নিতে হবে। এরপরে কোর্টে গিয়ে তখন বলবো যে না, আমার ক্লায়েন্ট এই টাকার দরকার ছিল এই জন্য নিয়েছে, ব্যাংক কি শর্ত দিয়েছে, তখন আমার জরুরতটা কি সেটা আমার ইম্পর্টেন্ট ছিল, আমি এটা দেখি। এই সব কারণেই জি, কিন্তু আমাদের ব্যাংকিং সেক্টরটা আজকে এই একটা মানে শক্ত কাঠামোর উপর দাঁড়াতে পারে না। এই জায়গাগুলো আমার মনে হয় দরকার, সুশাসনটা খুবই জরুরি ব্যাংকিং সেক্টরে। এবং আমি মনে করি ওখানে পেশাদারিত্বের বড় অভাব আছে। যারা রিয়েল অর্থে ব্যাংকার আছেন এবং যারা পেশাদারিত্বের সঙ্গে কাজ করবেন তাদেরও এগিয়ে নিতে হবে। এবং শুধুমাত্র আমি জি। বলবো মুখে মুখে যে না, জি, জি। পেশাদার ব্যাংকারদের আমি জামান চাই, আহমেদ, কিন্তু আমরা তাদেরকে আবারও আমি আপনার সাথে সংযুক্ত হব। আমরা যেতে চাই ইমতিয়াজ উদ্দিন, হেড অফ এসএমই প্রিমিয়ার ব্যাংক, আপনার সাথে একটু সংযুক্ত হতে চাই। আপনি একজন ব্যাংকার, জামাল আহমেদ ব্যাংকার এবং ব্যাংকিং এর সিস্টেমের বিরুদ্ধে তিনি একজন সাংবাদিক। তার সাংবাদিকতার জায়গা থেকে তিনি নানা রকম অভিযোগ তুলে ধরেছেন এবং উনার কাছে আমরা প্রশ্ন রেখেছিলাম আসলে যে ফরেন লোন বা ফরেন ইনভেস্টমেন্টে বড় কোম্পানি সহজে পেয়ে যাচ্ছে, সেই জন্য ব্যাংকের কাছ থেকে লোন নিতে তারা উদ্বুদ্ধ হচ্ছে না 9% ইন্টারেস্টেও। এই কথাটা আসলে বাংলাদেশে এখন মানে বর্তমান প্রেক্ষাপটে কতটুকু যৌক্তিক? ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার সম্মানিত অতিথিরা যারা আছেন এবং সঞ্চালক আছেন এবং সেই সাথে যারা শুনছেন, সবাইকে আসসালামু আলাইকুম। একটু আগে আমার সাংবাদিক বন্ধু বলছিলেন যে ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে একটা অরাজকতা চলছে। দেখেন, ব্যাংকিং ইন্ডাস্ট্রি কি নিয়ে কাজ করে? একটা হচ্ছে ব্যাংকিং এর কাজ হচ্ছে কিন্তু আমাদের মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত যারা আছে, যারা সেভিংস হোল্ডার, তাদের কাছ থেকে টাকাটা নিয়ে আসা এবং সেই টাকাটাকে আমাদের যারা এন্টারপ্রেনিয়ররা আছে তাদেরকে ইনভেস্ট করা। মাঝখানে যে নেট স্পিডটা থাকে সেটাই ব্যাংকিং এর ব্যবসা। ব্যাংক একটা ব্যবসা প্রতিষ্ঠান। দেখেন, 2019 সাল পর্যন্ত, আপনার ডিসেম্বর পর্যন্ত ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে কিন্তু ভালো কাজ হয়েছে। আমি আজকের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। 2010 সালে ইন্ডাস্ট্রি পলিসিতে উনি এসএমই কে ইনক্লুড করেছেন এবং 2010 সাল থেকে কিন্তু সিএমএসএমই তে বিজনেস এন্টারপ্রেনিয়ররা লোন পাওয়া শুরু হয়েছে। উনি ঠিকই বলেছেন, কিছু কিছু ক্ষেত্রে উনি ঠিকই বলেছেন। দেখেন, আগে কিন্তু আমরা
ব্যাংকিং বলতে আমরা কর্পোরেট বেস ব্যাংকিং গুলা ছিল, কিন্তু সেখান থেকে 2010 সাল থেকে সরে এসেছে। আপনি যদি আমাদের ইকোনমিতে জিডিপির ইকোনমিতে কন্ট্রিবিউশন দেখেন, সেক্ষেত্রে আমাদের বাংলাদেশে মাত্র 25% কন্ট্রিবিউশন হচ্ছে জিডিপিতে কন্ট্রিবিউশন, হোয়ারেস ইন্ডিয়াতে 50% কন্ট্রিবিউশন হচ্ছে জিডিপিতে এসএমএ। তো আমি যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে, শুধু ব্যাংকারদেরকে দোষ দিয়ে লাভ নাই। ব্যাংক একটা ব্যবসা প্রতিষ্ঠান, এখানে যারা ডিপোজিটররা আছে তাদের ডিপোজিটকে আমাদেরকে দেখতে হবে। পাশাপাশি ইদানিং আমাদের সাংবাদিক বন্ধুরাই রিপোর্ট করেছেন মধ্যবিত্তদের সেভিংস ড্রপ করেছে। প্লাস পাশাপাশি আপনি একটা জিনিস দেখবেন, ইনফ্লেশন হয়ে গেছে আমাদের এখন 5.47%। ইন দ্য মিন টাইম আমাদের অ্যাভারেজ ব্যাংক রেট হচ্ছে এখন 4%, এবং ডিপোজিট রেট কমে গেছে। আমাদের অ্যাভারেজে আমাদের ডিপোজিট রেট হচ্ছে এখন 4.73%। 17টা ব্যাংকে 4%-এর নিচে অ্যাভারেজ ডিপোজিট রেট সেভিংসের এফডিআর, এবং ফরেন ব্যাংকগুলোতে 2%-এর নিচে ডিপোজিট রেট। এইভাবে যদি ডিপোজিট রেট, ওপেন মার্কেট ইকোনমির কথা বলছিলেন আমার এক ভাই, ওপেন মার্কেট ইকোনমিতে কখনো কমান্ড ইকোনমি দিয়ে যদি করা হয় তাহলে সেই ইকোনমি ভালোভাবে চলে না। আমরা কিন্তু সব এন্টারপ্রেনিয়াররা লোন পাচ্ছিল এবং ব্যবসাও ভালো হচ্ছিল। আপনি দেখেন 2019 সালে আমাদের জিডিপি গ্রোথ ছিল 8%, তার আগে আমাদের 2015 সালে জিডিপি গ্রোথ ছিল 6%। তখন তো আমাদের ইকোনমি 2010 সালের আগে, আপনার মনে আছে, এটা ওপেন মার্কেট ইকোনমিতে অটোমেটিক্যালি এটা ল্যান্ডিং রেটটা 9-এর নিচে নেমে আসছিল, কিন্তু এখন হঠাৎ করে আবার বেড়ে গেল। এটা গ্রাজুয়ালি কমবে, এটা ওপেন মার্কেটে মানি সাপ্লাই যখন বাড়বে অটোমেটিক্যালি এটা ল্যান্ডিং রেট কমে যাবে। এখন যদি জোর করে এই যে দেখেন, আপনার এপ্রিল মাস থেকে 9/6 ইস্যু করা হলো 9% ল্যান্ডিং রেট এবং 6% ডিপোজিট রেট, কিন্তু 6%-এর ডিপোজিট রেটে এটা বাইন্ডিংস ছিল না, এটা 6% 7%ও হতে পারে, কিন্তু গ্রাজুয়ালি ব্যাংকগুলো কমাতে বাধ্য হয়েছে। এদিকে ইনফ্লেশন কিন্তু ঠিক 5.47-এর উপরে। তো যারা ডিপোজিট রাখবে তারাও কিন্তু অ্যাকচুয়ালি ইনফ্যাক্ট বছর শেষে গিয়ে তার টাকাটা সঠিকভাবে পাবে না ইনফ্লেশনের কারণে। সুতরাং আমাদেরকে এখন আরেকটা কথা এসছে আমার এখানে, আমার অলস টাকা পড়ে আছে। ব্যাংক ল্যান্ডিং করার সময় আমাকে চিন্তা করতে হবে টাকাটা ফেরত আসবে কিনা। এটা পাবলিক মানি, এটা কোনো ব্যাংকের পরিচালকদের টাকা না, এটা পাবলিক মানি। কারণ আমরা সেভিংস হোল্ডার যারা আছে তাদের কাছ থেকে টাকাটা নিয়ে এসেছি। আপনি একটা জিনিস খেয়াল করবেন, আমাদের দেশে নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্তরাই কিন্তু ব্যাংকে টাকা জমা রাখে। বড় লোকদের টাকা পয়সা, যারা বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তাদের ম্যাক্সিমাম টাকা চলে যায় দেশের বাইরে। সবাই, আমার সাংবাদিক বন্ধু আর ভালো বলতে পারবেন। যে কারণে আপনি দেখবেন আরেকটা ইস্যু দেখেন, আমাদের 2019 সালের ডিসেম্বর ভিত্তিক যদি আমরা রিপোর্ট দেখি, তখন আমাদের লোনের পোর্টফোলিও ছিল 10 লক্ষ কোটি টাকার উপরে। আজকে জুন ভিত্তিক 2020 সালে সেটা নেমে এসে দাঁড়িয়েছে 9,80,000 কোটি টাকাতে। তো এই জিনিসগুলো আমাদের কি চিন্তা করতে, কেন হচ্ছে? এটা হচ্ছে কি কমান্ড ইকোনমির কারণে। সিএমএসএমইতে কখনো 9%-এর ল্যান্ডিং দিয়ে, এটা মনিটরিং সুপারভিশন কস্ট এত বেশি হাই, এটা 9%-এর ল্যান্ডিং করে কোনো ব্যাংক ব্যবসা করতে পারবে না। এর বাইরে এসছে এই যে প্রভিশন, এবার 1% প্রভিশন তো জেনারেল ল্যান্ডিং এ আছে, সাথে আবার যুক্ত হয়েছে কোভিড-19-এর 1% প্রভিশন, 2% প্রভিশন। এখন ব্যাংক প্রফিট করবে এবং সেখান থেকে আবার প্রভিশনে চলে যাবে। ইভেন এইভাবে যদি হতে থাকে তাইলে কিন্তু ব্যাংক ইন্টারেস্ট রেটে কি হবে সেটা আমরা বলতে পারবো না, কারণ ব্যাংকেই অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছে, সেটা আমাদেরকে চিন্তা করতে হবে। সুতরাং আমরা যারা ওপেন মার্কেট ইকোনমিতে, যদি আমাদের কয়েকদিন আগে আমাদের পরিকল্পনা মন্ত্রীর সাথে কথা হচ্ছিল, তখনও আমরা বলেছি এগুলা ল্যান্ডিং রেট, ডিপোজিট রেট, এটা ওপেন মার্কেট ইকোনমিতে সাপ্লাই এবং ডিমান্ডের উপর ছেড়ে দেওয়া উচিত। আদারওয়াইজ এভাবে যদি কমান্ড ইকোনমিতে আমরা চলে যাই তাহলে কিন্তু এরকম সমস্যা ক্রিয়েট হবে। ইনফ্যাক্ট বিদেশ থেকেও এখন যে ল্যান্ডিংটা পাচ্ছে, লাইবর প্লাস 1.5, ইনফ্যাক্ট 2-র মধ্যে সবকিছু হচ্ছে, এখন বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টরা পাচ্ছে, যে কারণে আমাদের মানি সাপ্লাই বেড়ে গেছে এবং পাশাপাশি আমাদের ইম্পোর্ট কমে গেছে। কোভিডের কারণে আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে না, এখন ইন্ডাস্ট্রি অনেক বেশি ইম্পোর্ট কমে গেছে, যে কারণে আমাদের মানি সাপ্লাই বেড়ে যাওয়ার কারণে আমাদের অলসত্ব পড়ে আছে। ধন্যবাদ। জি,
আপনাকে ধন্যবাদ। একটা বিষয় ছিল, একটা অভিযোগ করেছিলেন আমাদের কথা বলার সময় জামাল আহমেদ। তিনি বলেছিলেন যে ব্যাংক একজন গ্রাহককে চিঠি লেখার কাগজ কলমের চার্জটাও নিয়ে নেয়। এই কথাটা আসলে আপনি একজন ব্যাংকার হিসেবে কতটুকু সত্য মনে করেন? জি, দেখেন, মোহাম্মদ আমি ইমতিয়াজউদ্দিন, প্রথমেই প্রশ্নটা বলেছি আপনার কাছে। ব্যাংক একটা ব্যবসা প্রতিষ্ঠান। ব্যাংক কাগজ কলম চিঠি লিখলেই পয়সা নিয়ে নেয়, সেটা কিন্তু ঠিক না। এখন দেখতে হবে, আমরা প্রতিনিয়ত প্রতি মাসে, প্রতি 6 মাস অথবা 3 মাস পর পর আমরা স্টেটমেন্ট পাঠিয়ে থাকি, এবং ব্যাংকের বছর শেষে এবং জুন ভিত্তিক আমরা কাস্টমারদেরকে চিঠি, ওনাদের ব্যাংকের ব্যালেন্সের উপর বেস করে আমরা একটা চিঠিও পাঠিয়ে থাকি। এর বাইরে যদি পাঠানোর পরে যদি ফার্দার উনি কোনো সার্টিফিকেট নিতে আসে, তখন সেক্ষেত্রে হয়তো কিছুটা চার্জ থাকে। কিন্তু দেখতে হবে, নাথিং ইজ ফ্রি ইন দ্য ওয়ার্ল্ড। আপনার থেকে বুঝতে হবে কোনো কিছুই ফ্রি না। আবার পাশাপাশি দেখেন, এই যে আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে 9%-এর বেশি ল্যান্ডিং নিতে পারবো না, ল্যান্ডিং এ যেতে পারবো না, প্লাস অন্য কোনো চার্জ নেওয়া যাবে না, প্রসেসিং ফি নেওয়া যাবে না, এগুলা কিন্তু বাংলাদেশ ব্যাংকের ইনস্ট্রাকশন আছে, আমরা এসএমই তে কোনো প্রসেসিং কিন্তু ফি নেওয়া প্রসেসিং যাবে ফি না। তো নিচ্ছেন। ব্যাংকগুলো না, কিন্তু নেওয়া প্রসেসিং হচ্ছে না, ফি এগুলা নিচ্ছে। এগুলা নেওয়া হচ্ছে না। এখন যদি কেউ যদি নিয়ে থাকে, বাংলাদেশ ব্যাংক অডিট এসে ধরলে এটার উপর একটা পেনাল্টি ইম্পোজ করে। সুতরাং কেউ নেওয়ার কোনো সুযোগ শুনুন, নেই। এখানে আমি আমার মনে হয় এখানে একটু অ্যাড করি ওনার সাথে, যে আমাদের বাংলাদেশ ব্যাংক থেকে অনেকগুলো অর্ডার বলা আছে, সার্ভিস চার্জ কি পরিমাণ হবে বা অতিরিক্ত সার্ভিস চার্জ আদায় করা যাবে না, এবং স্টেটমেন্টের ক্ষেত্রে সম্ভবত 2টা স্টেটমেন্ট জি, ফ্রি অফ কস্ট আপনি ক্লায়েন্টকে দিতে পারবেন। কিন্তু জি, বাস্তব অবস্থা হচ্ছে আপনি প্রতিটি স্টেটমেন্টের জন্য ব্যাংকগুলো চার্জ কাটছে, এবং এজ এ প্র্যাকটিক্যাল আমাদেরও ব্যাংক হিসাব জি, জি, আছে। এক ব্যাংক থেকে, একই ব্যাংক একই ব্রাঞ্চ, আমি চার্জ নিলাম 3 মাস আগে 350 টাকা প্লাস ভ্যাট, একই ব্যাংক কাটতেছে 450 প্লাস ভ্যাট 3 মাস পরে, এবং আমি সারা বছরে ওই 2টা স্টেটমেন্ট নিয়েছি। আমি তো ফ্রি অফ কস্ট, তাহলে আমি চার্জটা কোথায় পেলাম? এরকম ধরেন, আমাদের তো আর একটা না, দুই একটা ব্যাংকে হয়তো অ্যাকাউন্ট থাকে সবগুলো। আপনি যদি ইভেন আমি আমাদের এখানে আজকে আলোচক যারা আছেন সবার ব্যাংক আপনারা যদি স্টেটমেন্ট ঠিক করেন, দেখবেন চেক করলে যে এই কাজগুলো ব্যাংক করছে, এবং অনেকগুলো হিডেন কস্ট এখানে আছে যেটা ব্যাংক কেটে নিচ্ছে, আপনাকে ঠিকমতো জানাচ্ছে না। দ্বিতীয়ত, আমরা গভর্নমেন্টের যে এক্সাইজ ডিউটির বিষয়টা আমরা জানি, অনেকে বাজেট এটা করা হয়, এই হিসাবের ক্ষেত্রে ব্যাংকগুলো গরমিল করে এবং আপনার থেকে বেশি টাকা জি। কেটে নিচ্ছে। এটা অনেকগুলো ব্যাংক করছে। তারপরে আপনি একজন যদি আপনার ক্ষুদ্র এই যে কনজিউমার লোন গ্রহীতা আপনি যদি হয়ে থাকেন, অথবা আপনার আত্মীয় স্বজন কেউ লোন না নিয়ে থাকে, তাহলে আপনি এটা বুঝবেন না একটা ব্যাংক কি হারে আপনার কাছে চার্জ কাটছে। আমরা এই ধরনের একাধিক অভিযোগ, একাধিক বলবো না, শত শত অভিযোগ আমাদের কাছে আসছে প্রতিনিয়তই, এবং আমরা সেই গ্রাহকরা আমাদের অফিসে এসে বসে থাকে। ধরেন, এক লোক 90 লক্ষ টাকা যদি লোন নেয়, সে 2 কোটি 70 লাখ টাকা পরিশোধ করার পরও বলে তুমি 80 লাখ টাকা আমাকে দিবা। কথার কথা, মানে এইরকম অনেক রকম নানা অভিযোগ নিয়ে আমরা প্রতিনিয়ত এগুলো মুখোমুখি হই, এবং জামাল আহমেদ, এটা কি করে এইটা সম্ভব হয় হচ্ছে। যে আর ৯০ উনি লাখ যেটা বললেন টাকা যে আসলে লোন? আমি ক্যাব, বলছি আমি বলছি সাংবাদিক বন্ধু, আমি জামাল তারপরে ভাইকে একটু বলছি। হুম আমি জামাল ভাই, আমি একটু বলি আপনাকে। দেখেন, তারপরে আপনি, হ্যাঁ, হ্যাঁ, বলেন প্লিজ, প্লিজ আপনি শুনেন, বলেন। আপনি হয়তো এখানে, আমরা অনেক কথা টকশোতে অনেকে বলি, অনেক কিছু বলা যায় না, আপনি এখানে ভিতরে সব কথা বলতে পারবেন না, এটা আমরা জানি। আমি 91 থেকে জার্নালিজম করি, এবং অলসো ব্যাংকিং এবং বিজনেস ইকোনমি রিপোর্টিং করি। বাংলাদেশে অনেক এমডি কে আমি দেখেছি, অনেক মানে গভর্নর অনেকের সাথে কথা বলেছি। অনলাইনে অন এয়ার একরকম, আমরা অফ এয়ার আরেক রকম বলি। আমার কথা হলো যে দেশটা দিন শেষে আমাদের। আজকে আপনি ব্যাংকার, আমি কনজিউমার, বা আমি আরেকজন, এক একজন এক এক ভাবে, কিন্তু দিন শেষে আপনারও আমার কাছে আসতে হবে, আমি আপনার কাছে যেতে হবে। এইভাবে আমরা একটা চেইন সারা, আমরা যারা আছি আমাদের দেশের মানুষ সবাই, আমরা কিন্তু, আপনি আমি আমরা কিন্তু কাঁচা বাজারে যাই, আমরা কিন্তু কাঁচা সবজি ঠিক করি না, কিন্তু কিনতে যাই, তার কাছে আমাদের যেতে হয়। আমরা আসলে, আমি যেটা বলতে চাই যে আমাদের ফোকাসটা হওয়া উচিত যে আমরা জাতিকে ব্লাফ না দিয়ে আসলে রিয়েল জায়গাটা আমরা আস্তে আস্তে, হ্যাঁ আমি বলি যে আমি আজকেই পারবো না, কিন্তু 2 বছরে, 5 বছরে, 10 বছরে আমরা এই জায়গাগুলো আস্তে আস্তে অ্যাডজাস্ট করার চেষ্টা করি। আমরা একটা ব্যাংক কি হারে, আপনি দেখেন একটা সাজসজ্জার জন্য যে কত টাকা সে কাজ করে, এই কোভিড এর মধ্যে একটি ব্যাংক এত কোটি টাকা দিয়ে তার নতুন হেড অফিস ভাড়া নিয়েছে, কিন্তু তার কর্মচারীদের বেতন কমিয়ে দিয়েছে, ছাঁটাই করেছে। সেটা কি মানবিক হলো? তা আমরা ওই জায়গাগুলোতে আমাদেরকে আসলে আসতে হবে আমার মনে হয়। কারণ আমরা দোষারোপ করবো, এটা বলবো, এটা বলবো, এই জিনিসগুলো না করে, যে না, আমরা সবাই রেশনাল হই। আমি কয় টাকা নেব, আমার কর্মীদের কয় টাকা নেব, আমাদের আপনার একজন ভালো ব্যাংকার
অপরিচিত, উনি নতুন করে গত কোভিড এর আগেই উনি একটা ব্যাংকে জয়েন করলেন, করেই উনি 7 জন সিনিয়র ম্যানেজারকে রিজাইন করতে বাধ্য করলেন এবং বাকি 250 জনের লিস্ট করলেন, কারণ উনি উনার লোক নিয়ে আসবেন। তো জিনিসটা কি হলো যে আপনি অথর্ব, আপনি বলছেন যে আমি আমার কম্পিটিশনে পারছি না, আবার আপনি আপনার লোক নিয়ে এসে চাকরি দিলেন, তাহলে তো হলো না। এই কাজগুলো বন্ধ করতে হবে আমার মনে হয়। আমরা শুধু এটা লাভ দিয়ে এইভাবে জাতিকে বিভ্রান্ত করা ঠিক না। ধন্যবাদ। ধন্যবাদ ভাই। আমি একটু বলি আপনাকে, প্রথমে কথা বলছি, আপনি লাস্টে দিয়ে কিছু কথা বলেছেন, সেগুলো সত্যি কথা, এবং সেটার ইনিশিয়েটিভ কিন্তু বাংলাদেশ ব্যাংক নিচ্ছে। ডেফিনেটলি সরকারের তরফ থেকেও ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে। আপনি একটা কথা বলছিলেন যে দেখেন, কনজিউমার লোন যেটাকে আমরা লাইফস্টাইল লোন বলি, সেই ক্ষেত্রে হয়তো প্রসেসিং ফির ব্যাপারগুলা থেকে ওখানে কোনো বাইন্ডিংস নেই বাংলাদেশ ব্যাংকের, এবং আর্লি সেটেলমেন্ট ফির কোনো বাইন্ডিংস নেই, পার্শিয়াল পেমেন্ট ফির কোনো বাইন্ডিংস নেই। কিন্তু আপনি বিজনেস লোনের ক্ষেত্রে এগুলো বাইন্ডিংস আছে। শুধুমাত্র আপনি যেসব লোন, আপনারা যেসব ব্যাংকে ব্যাংকিং করেন সেগুলো হচ্ছে কনজিউমার ব্যাংকিং, যেটাকে আমরা পার্সোনাল ব্যাংকিং বলি। পার্সোনাল ব্যাংকিং এর ক্ষেত্রে অনেক কিছু বাংলাদেশ ব্যাংকের বাইন্ডিংস নেই, বিশেষ করে ল্যান্ডিং ইস্যুতে, লোন ইস্যুতে। সেটা পার্সোনাল লোন হতে পারে, বিদেশ ভ্রমণ লোন হতে পারে, সেটা গাড়ি লোন হতে পারে, সেটা হোম লোন হতে পারে। সেখানে কোনো বেসিক্যালি বাংলাদেশ ব্যাংকের কোনো বাইন্ডিংস ছিল না আগে। ইদানিং বাইন্ডিং এসছে, আপনার 2020 সালের এপ্রিল মাস থেকে বাইন্ডিংস এসছে শুধুমাত্র রেটের ব্যাপারে। কিন্তু এখনো কনজিউমার লোনে প্রসেসিং ফি, আদার ফির ব্যাপারে কোনো বাইন্ডিংস নেই। শুধুমাত্র বিজনেস লোনের ক্ষেত্রে বাইন্ডিংস আছে যে কোনো নামে কোনো ফি নেওয়া যাবে না। এটা একটা ইস্যু নাম্বার 1। নাম্বার 2 ইস্যু হচ্ছে কি, দেখেন আমরা কিন্তু যে বিজনেস লোন দিই, আপনি বিভিন্ন ফির কথা বলছেন, বিজনেস লোনে কিছু জিনিস আমাদেরকে মেনটেন করতে হয়। সেটা আমরা যখন কাস্টমারদেরকে বলি তখন বলি কি, আমরা যখন লোন দিই তখন পারপাসলি লোনটা দিতে হয়, এবং লোনটা যদি আমি ওয়ার্ক ক্যাপিটালের জন্য দিই, তাইলে টাকাটা নিয়ে ওনাকে র মেটেরিয়ালস কিনে এবং সেই টাকাটা ওনারা ফিনিশ প্রোডাক্ট তৈরি করে এটা বাজারে বিক্রি করার পরে ক্যাশ ফ্লো যেটা হয়, সেলস প্রসিডটা আমাদের ব্যাংকে জমা করতে হয়। কিন্তু কোনো কাস্টমার যদি এই টাকাটা জমা না করে অন্য জায়গায় ডাইভার্ট করে, সেক্ষেত্রে নন কমপ্লায়েন্স ফি হিসাবে হয়তো আমরা নিয়ে থাকি। যেটা যদি আমাদের একটা নিয়ম হচ্ছে কি, বছরে 4 বার রিসাইকেল টাইম হতে হবে, একবার অ্যাডজাস্ট হতে হবে। এটা কিন্তু আমাদেরও নিয়ম, ব্যাংকের পলিসির মধ্যেও আছে এটা, এবং বাংলাদেশ ব্যাংকের পলিসির মধ্যেও আছে। কারণ আমি টাকাটা দিচ্ছি ওনাকে ব্যবসা করার জন্য, ব্যবসা করে টাকাটা আবার ব্যাংকে ফেরত আনতে হবে, আবার উনি র মেটেরিয়ালস কেনার জন্য নিয়ে যাবে, আবার উনি ফিনিশ প্রোডাক্ট তৈরি করে সেলস প্রসিডটা ব্যাংকে জমা করবে। এটাই হচ্ছে বেসিক্যালি। যখন এর ব্যত্যয় ঘটে তখন হয়তো 1%, এখন প্রসেসিং 1% নন কমপ্লায়েন্স ফি হয়তো ব্যাংকগুলো চিন্তা ভাবনা করছে। কারণ যেহেতু আমার ল্যান্ডিং রেট যেহেতু 9%, এই ইয়েগুলো নন কমপ্লায়েন্স ফি গুলো হয়তো আগে নেওয়া হতো না, এখন ইদানিং ব্যাংকগুলো চিন্তা করছে। আপনি যেটা বলছেন, কারণ হচ্ছে কি, ব্যাংক যখন 9% ল্যান্ডিং করে কমপ্লায়েন্সের মধ্যে কাস্টমারদেরকে নিয়ে আসতে পারছে না, তখন এই জিনিসগুলো করছে। কিন্তু যারা কমপ্লায়েন্স ব্যাংকিং করছে, যাদের রিসাইকেল টাইম ঠিক আছে, অ্যাডজাস্টমেন্ট ঠিক আছে, তাদের ক্যাশ ফ্লো ব্যাংকিং চ্যানেলে নিয়ে আসতেছে, তাদের জন্য কোনো ফি নেই, আদার এক্সট্রা কোনো ফি নেই। যারা নন কমপ্লায়েন্স তাদের জন্য ফি নেওয়া হচ্ছে। তো আপনি একদম ঢালাওভাবে ভাই ওভাবে বলা ঠিক হবে না যে সব ব্যাংক এই কাজগুলা করছে। এখন ইদানিং দেখবেন আপনি কিছু জিনিস হয়তো আপনার চোখে পড়েছে, SMS ফি, তারপরে আপনার ইন্টারনেট ব্যাংকিং ফি, এই জিনিসগুলো আছে। এটা হচ্ছে কি কনজিউমার ব্যাংকিং এ দেখেন, SMS ফি করতে হলে ব্যাংকগুলোকে একটা চার্জ কিন্তু ব্যাংকগুলোকে কস্টিং এর মধ্যে আনতে হয়। এইটার জন্য একটা সফটওয়্যার দরকার হয়, এই SMS পাঠাতে একটা মোবাইল কোম্পানিকে খরচ দিতে হয়। এই টাকাটা তো ফ্রি অফ কস্টে তো পাচ্ছি না আমরা, যেটা আমরা আবার কাস্টমারদের কাছ থেকেও নিচ্ছি, এবং কাস্টমার এটা থেকে কিন্তু অনেক বেশি বেনিফিটেড হচ্ছে। তা উনি কোন জায়গায় এটিএম কার্ড দিয়ে কত টাকা উইথড্র করেছেন, সাথে সাথে SMS যাচ্ছে, ডিপোজিট করলে সাথে সাথে SMS যাচ্ছে। এটার জন্য নমিনাল একটা 100 টাকা অথবা 125 টাকা একটা হাফ ইয়ারলি ফি নেওয়া হয়। আরেকটা হচ্ছে কি ইন্টারনেট ব্যাংকিং। আপনি ইন্টারনেট ব্যাংকিং এর থ্রুতে বাসায় বসেই এখন আপনি বিভিন্ন ইউটিলিটি বিল জমা দিতে পারছেন, আপনার অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা জমা করতে পারছেন, আপনার ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা পাঠাতে পারছেন। এই যে একটা সুযোগ ডিজিটাল ব্যাংকিং এর থ্রুতে আপনারা পাচ্ছেন, এটার জন্য হয়তো 100 টাকা 125 টাকা ফি নেয় ব্যাংকগুলা। তো এটা কিন্তু ব্যাংকগুলা যে এই প্ল্যাটফর্ম তৈরি করতে, সফটওয়্যার থ্রুতে একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে, এটার জন্য কিন্তু ব্যাংকিং এর বিরাট একটা কস্টিং ইনভলভ আছে।
তো সুতরাং তো ব্যাংক তো মানে আপনার প্রফিটেবল অর্গানাইজেশন, প্রফিট করার জন্য বসছে, সুতরাং এখানে ফ্রি অফ কস্টে তো সবকিছু করতে পারবে না। এগুলো হয়তো আপনার কাছে মনে হচ্ছে অনেক বড় বিষয়। ধন্যবাদ। না না, আমি একটু বলি, এগুলো আমার কাছে, আমি একটু বলি যে এই বিষয়গুলো আমার কাছে অবশ্যই বড় না। আপনি যদি কোনো ভ্যালু অ্যাডেড সার্ভিস চান, অবশ্যই আমি পে করব, আমি সেই সার্ভিসের এগেইনস্টে। কিন্তু আমি কথা বলছি, আপনি বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন অনুযায়ী আপনাকে ইয়ারলি দুটো, আপনাকে ফ্রি অফ কস্টে দুটো স্টেটমেন্ট দিতে হবে, কিন্তু সেটা আপনাদের এখানে প্রতিপালন করছে না, সেটা হচ্ছে না। একবার দেয়, এটা জুন মাসে একবার সেটা দেয়, যেটা জুলাই সেটা মাসের ফার্স্ট হচ্ছে না, উইকের মধ্যে আপনি পাবেন। এটা হচ্ছে না ব্যাংকগুলোতে। আপনারা শোনেন, আপনারা হয়তো হাজার হাজার কোটি টাকা, এখানে দুইটা বিষয় বলছেন তো, যারা হাজার কোটি টাকা আপনাদের কাছ থেকে লোন নেয়, আমি বলবো না, আপনারা যারা সাইডে সুন্দর করে ঘর জামাই আদর করে দিয়ে আসেন, তাদের কোনো সমস্যা নাই, এবং তাদের সমস্যা নিয়ে তারা আমাদের কাছে আসেন না। কারণ তারা ইয়ারলি সুদ মকুব করলো, কয়েকশো কোটি টাকা আপনারা মকুব করে দেন। তাদের টাকা নিয়ে অনেকে আপনাদের বিদেশ ভ্রমণ, নানা সুযোগ সুবিধা, ছেলেমেয়ে আমেরিকা ইউরোপে পড়ানোর খরচ হয়ে যায়, এগুলো না। আমরা বলছি একেবারেই যারা সাধারণ, ওই আপনি যেটা বললেন 2 লাখ, 2 কোটি, 5 কোটি, 1 কোটি হয়তো কনজিউমার ফ্ল্যাট, গাড়ি, সব ছোটখাটো যারা যারা পারে না বলে জোর করে, হয়তো তার সাধ্য নাই, ব্যাংকের হেল্প আপনারাই চমৎকার বিজ্ঞাপন দিয়ে বলেন আসেন আপনার পাশে আমি আছি, সেই গোষ্ঠী যখন গিয়ে প্রতারিত হয় যে আর পারে না, আমরা তাদের অভিযোগগুলো পাই, কিন্তু বড় ব্যবসায়ী কিন্তু সে আমার কাছে অভিযোগ নিয়ে আসবে না। ধরেন আপনি আমি সোনালী ব্যাংকের একটা কথা বলি, যে এক লোক ব্যাংক হাউজিং লোন, ফ্ল্যাট লোন সম্ভবত, তো উনাকে ব্রাঞ্চ থেকে একটা হিসাব করে বললো যে এই টাকা আপনার কিস্তি আসবে, এরপরে হেড অফিসে অ্যাপ্রুভালের জন্য পাঠালো। হেড অফিসে যাওয়ার পরে তার রেস্ট অফ দ্য অ্যামাউন্ট ঠিক করে ও আরো 1,000 টাকা কিস্তি বাড়ায় দিল। তাইলে এরপরে উনি ব্রাঞ্চে গেল, যে কি বললো যে হেড অফিস করছে, আমরা তো জানি না। তো এখন ওইটা আমাদের কাছে ধরেন একজন লোক আসছে যে ভাই এইটা কিভাবে হলো, এই যে বিষয়গুলো, যে ব্রাঞ্চ এখানে ক্যালকুলেট করলো, হেড অফিস কিভাবে 1,000 টাকা তার কিস্তির ওখানে বাড়িয়ে দেওয়া হলো, এই যে এরকম নানা এনামলি, এই টাকাগুলো আপনাদের কাছে কিছুই না, 1 টাকা 50 পয়সা অনেক, কিন্তু এই এই ছোট গোষ্ঠী যারা ঋণ গ্রহীতা, এদেরই 1 টাকা 500, 1,000 টাকা কিন্তু দিন শেষে অনেক টাকা হয়ে যায়। এবং এদের এই 1,000 টাকা হয়তো তার দিতে কষ্ট হচ্ছে বলেই সে আমাদের কাছ পর্যন্ত আসে। মানে ভুক্তভোগী যারা, আর যারা 500, 1,000 যে দিতে পারে না, যার কষ্ট নেই, সে কিন্তু নর্মালি সাংবাদিক বা কারো কাছে কমপ্লেন করবে না, সে দিয়ে দিবে, তার এটা সমস্যা নাই। তো আমি বলছি যে এই জায়গাগুলো আসলে আমরা সকল, আমাদের এসডিজির কথা যদি বলি, এখানে আমাদের ইকোনমিক্সও আছেন, যে আমরা বলছি যে কাউকে পিছনে ফেলে নেয়, আমরা যদি সমাজের সবাইকে একসাথে করে যদি না টেনে তুলি, শুধু বড়দেরই আমরা দিই, এবং এই প্রণোদনা প্যাকেজের কথা বলছেন, সব টাকা তো বড়রাই নিয়ে গেছে। আপনার অর্থ মন্ত্রণালয় থেকে মিটিং করেই বলছেন অমুক গ্রুপকে 500 দাও, অমুক গ্রুপকে এই দাও, অমুককে এই দাও। তো সেই জায়গায় আমরা সাধারণ মানুষ সাধারণই থেকে যাবে, তাহলে অল্প কিছু নিয়ে আপনারা টেকসই এসডিজি যদি বাস্তবায়ন করতে চান, সেটা কি সম্ভব? সেটা সম্ভব না। ধন্যবাদ। আমি একটা বিষয় একটু অ্যাড করতে চাচ্ছিলাম এই বিষয়ে, ইন্টারেস্ট রেটের ব্যাপারে। হ্যাঁ, সব ব্যাংকের সক্ষমতা আসলে আছে কিনা সেটা একটা বিষয়, সব ব্যাংকে আমরা একসাথে বাধ্য করতে পারি কিনা এটা একটা বিষয়। তবে প্রুডেন্সিয়াল রেগুলেশন হিসেবে সেন্ট্রাল ব্যাংক এই ধরনের মেজার নিতে পারে। আরেকটা বিষয় এখানে বিষয় হচ্ছে যে আমরা কিন্তু ওভারনাইট, আমাদের যেহেতু একসময় আমরা 6-9 ছিলাম না, ওভারনাইট কিন্তু আমরা আশা করতে পারি না যে 1 বছরের মধ্যেই আমরা 6-9 পৌঁছে যাব। তার উপরে আমরা এখন প্যান্ডেমিক ফেস করতেছি, সেকেন্ড ওয়েভ আসতেছে, সুতরাং এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। সব ব্যাংকের সক্ষমতা আছে কিনা সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আরেকটা বিষয় এখানে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে সরকারের যে সঞ্চয়পত্র, তার ইন্টারেস্ট রেট কিন্তু অনেক বেশি। তাহলে সেই ক্ষেত্রে ব্যাংকগুলা যদি ডিপোজিট রেট যদি লো হয়, যেমন এখন যেটা সিচুয়েশন, আমাদের ব্যাংকার ভাই বললেন যে অনেক লো ডিপোজিট, ইভেন 6% থেকে কম, তাহলে সেই যেটা ইনফ্লেশন থেকেও কম, তাহলে রিয়েল ইনকাম, একজন ডিপোজিটরের রিয়েল ইনকাম কিন্তু হচ্ছে না। তাহলে এই সমস্ত বিষয় মাথায় রেখে, হ্যাঁ, সেন্ট্রাল ব্যাংকের পলিসিটাকে আমরা দোষারোপ করতে পারি না, ইন দ্য লং রান আমরা 6-9 আসতে পারি, তবে এটা সময় দিতে হবে। সবগুলা ব্যাংককে আমরা একসাথে পারবো না, কারণ আমাদের জেনারেশন ডিফারেন্স আছে, আমাদের সব ব্যাংক একই টাইমে শুরু করেনি, একটা নতুন ব্যাংকের পক্ষে যেটা করা হয়তো বা সম্ভব না। সুতরাং এই জন্য এটা আমরা মনে হয় সময় লাগবে, এটাকে ফুল ফ্লেজড ইমপ্লিমেন্ট করাটা একটু সময় সাপেক্ষ ব্যাপার বলেই আমার মনে হয় আর কি। জি, আপনাকে ধন্যবাদ। আমরা এই পর্যায়ে কথা বলতে চাই প্রফেসর মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি ময়মনসিংহ। আপনার সাথে, আপনি আমাদের আলোচনায় ছিলেন, আমাদের আলোচনার বিষয়গুলো শুনেছেন। আমরা কথা বলছিলাম ব্যাংকের নানা রকম চার্জ নিয়ে, সেখানে কোনো
লুকায়িত বিষয় আছে কিনা, এবং ব্যাংক বলেছে ফ্রি, আসলে ফ্রি দিচ্ছে না এমন কোনো বিষয় আছে কিনা, এই বিষয়গুলো নিয়ে কথা বলছিলেন ইমতিয়াজ উদ্দিন এবং জামাল আহমেদ। ওনারা দুজন এই বিষয়ে অনেকগুলো তথ্যই আমাদের সামনে তুলে ধরেছেন। আমরা এবার একটু অন্য বিষয়ে যেতে চাই। ব্যাংকেরই বিষয়, সেটা নিয়ে ইমতিয়াজ উদ্দিন যখন প্রথম কথা বলছিলেন তখন তিনি বলেছিলেন যে এসএমই সেক্টরটা বাংলাদেশে দিন, দিন ভালো হচ্ছে, উন্নত হচ্ছে, এবং ভারতের উদাহরণ দিয়ে তিনি বলেছিলেন যে ভারতে এসএমইর অবদান জিডিপিতে অনেক বেশি, যেটা বাংলাদেশে প্রায় অর্ধেক। সে অবদান যদি পার্সেন্টেজে নিয়ে আসি। তো আপনি এগ্রিকালচারাল ইউনিভার্সিটিতে আছেন এবং আপনি এগ্রি বিজনেস নিয়ে কাজ করেন। সেক্ষেত্রে আপনার কাছে একটু জানতে চাই যে এসএমই সেক্টরের অবদান আসলে সবচেয়ে বেশি কি এগ্রিকালচারাল সেক্টরে হওয়া উচিত নয়? জি, ধন্যবাদ। আমি আসলে আমাদের সাংবাদিক বন্ধু এবং যে ব্যাংকার ভাই আছেন ওনাদের বক্তব্যগুলো শুনছিলাম আর কি, যে অনেক বিষয়গুলোই এখানে আসছে, যেটা দিয়ে শুরু হয়েছিল আসলে ব্যাংকের অলস টাকা। আমি এই জায়গা থেকে একটু কমেন্ট করি, তারপরে আপনার ওই কোশ্চেনটাতে আমি আনসারে আসতে চাই আর কি, যে বিষয়টা জি। আমরা যদি আসলে করোনার এই বা প্যান্ডেমিকের এই সময়টাকে বিশেষভাবে বিবেচনা করি, তার আগেও কিন্তু দেখেছি আমাদের ব্যাংকিং এ কমান্ড ব্যাংকিং নাকি মার্কেট বেসড এই বিষয়টা নিয়ে কিন্তু আলাপ আলোচনা হয়েছে, এবং তার প্রেক্ষিতে এখন এই প্যান্ডেমিকের 6-9 ইস্যুটা অত্যন্ত ইম্পর্টেন্ট। আমি দেখেছি এটা ব্যাপকভাবে আলোচনা করা হয়েছে। যেই তথ্যটা দিয়ে আমি শুরু করতে চাই, যে আমরা আসলে ব্যাংকগুলো যখন বিজনেস করে, যে আমানতের টাকা নিয়ে গ্রাহকের, এবং তারা সেটা আবার লেন্ডিং দিয়ে সেখান থেকে মার্জিনটা তারা পেয়ে থাকে। এখন আমাদের ব্যাংকার ভাই যে ইনফরমেশনটা দিলেন, যে বিশেষ করে ইনফ্লেশন যে গত মাসে যেটা 5.5-এর মতো ছিল, তার আগের মাসেও কিন্তু আরেকটু বেশি ছিল। কিন্তু আমরা যদি আমানতের সুদের দিকে তাকাই, সেটা কিন্তু 3 থেকে 5 গড়ে 4-এর মতো চলে আসছে, এবং আমাদের এখন প্রায় 2.25 লক্ষ কোটি অলস টাকা পড়ে আছে, যেটা হয়তো বা আমাদের ডিসেম্বর শেষে অনেকে অনুমান করছে সেটা 2 কোটি ছেড়ে চলে যাবে। তো সেই জায়গাটা কিন্তু হ্যাঁ, যে 2 লক্ষ কোটি টাকা ছেড়ে চলে যাবে, এবং সেই জায়গায় কিন্তু তখন দেখা যাবে যে ডিপোজিটের উপরে যেই ইন্টারেস্টটা দেওয়া হয় সেটা কিন্তু আরো কমে চলে আসবে 1 থেকে 2%, অথচ সেখানে কিন্তু আপনার ইনফ্লেশন 5.5-এর মতো। তাহলে যারা গ্রাহক তারা টাকাটা রাখবে কি করে? এখন কেন এটা ঘটছে? এই করোনাকালীন সময় কিন্তু আমরা জানি যে আমাদের কিন্তু রপ্তানি বেড়েছে, আমাদের রেমিটেন্স বেড়েছে, কিন্তু আমাদের কিন্তু আমদানি বাড়েনি। যেটা আমদানি, বিশেষ করে শিল্প পণ্যের আমদানি এবং আমাদের ভোগ পণ্যের আমদানি, সেটা কিন্তু কমেছে ব্যাপকভাবে, প্রায় 13%-এর মতো কমেছে, এবং যেইটা কিন্তু আসলে শক্তভাবে একটা বড় ধরনের রোল প্লে করছে, যে কেন আসলে যেহেতু আমদানি ব্যয়টা কমছে, একদিক দিয়ে বিনিয়োগ হচ্ছে না, স্বাভাবিকভাবে অলস টাকাটা সে যায় পড়ে থাকছে, এবং সেটা অবশ্যই আমাদের অর্থনীতির জন্য ক্ষতিকর। যেটা জামাল ভাই যেটা বলছিলেন আর কি, এইটার সাথে আমি একটা পয়েন্টে অত্যন্ত একমত। এই বিষয়টা আমরা দেখে থাকি, কারণ আমাদের সবারই তো ব্যাংকের অ্যাকাউন্ট আছে। সেই জায়গায় দেখি যে যেমনটা সার্ভিস চার্জ বা সার্ভিস ফি কিন্তু ব্যাংকগুলো নিয়ে থাকে, ইভেন ক্রেডিট কার্ডের ক্ষেত্রেও যারা আমরা ইউজ করে থাকি, কিন্তু যখনই আমরা আবার একটা ব্যাংক স্টেটমেন্টের দিকে যেতে চাই, যে ব্যাংক স্টেটমেন্টে একটা প্রিন্ট আউট, সেটার জন্য কিন্তু আলাদা আসলে আরেকটা ফি কেটে রাখা হয়। প্রশ্ন হচ্ছে তাহলে সার্ভিস চার্জ বলতে আসলে কি বুঝে থাকি? সার্ভিস চার্জের অনেকগুলো জায়গা আছে, সেই সার্ভিসগুলো দিবে বলেই তো সেই চার্জটা কেটে নিয়ে রাখা হয়। তাহলে কেন ওই বিষয়টা আসছেন, যেটা আমাদের ব্যাংকার ভাই বলেছেন, যে ইভেন কাগজ কলমের জন্য ওনাদের খরচ আছে, আমরা সার্ভিস চার্জ যারা গ্রাহক আছি তারা তো সার্ভিস চার্জ হিসাবে আমরা টাকা দিচ্ছি, আমাদের কাছ থেকে সেটা নিচ্ছেন, তারপরেও কিন্তু সেই ঘটনাটা ঘটছে আর কি, যেটা হয়তো বা আমরা গ্রাহক হিসাবে কখনোই সেটা বা হয়তো অ্যাকসেপ্ট করতে পারছি না, যে আমরা আসলে দুবার পে করতে হচ্ছে। এই মন্তব্যটা করে আমি এখন আপনি যেটা বলেছেন যে এসএমই এর ক্ষেত্রে এবং কৃষিতে এসএমই, দেখেন আমরা যদি এই করোনার সময়ে পুরো যে প্রণোদনা প্যাকেজের কথা বলে থাকি, সেই প্রণোদনা প্যাকেজের বড় যেই রপ্তানি নির্ভর যেই খাত বা শিল্প আছে, তার জন্য যে বরাদ্দ যেটা ছিল, প্রথমে 30,000 কোটি যে টাকা ছিল সেটা, তারপরে সেটা 33, তারপরে 40, পুরোটাই কিন্তু অলমোস্ট আপনার সেটা বিতরণ হয়ে গিয়েছে। কিন্তু যেই জায়গাটাতে আমরা দেখেছি এসএমই বা কৃষির জন্য যে বরাদ্দের জায়গাটুকু ছিল, সেটার কিন্তু আসলে হয়নি। অল টুগেদার হয়তো 50%-এর মতো আসলে প্রণোদনার যে জায়গাটা আছে, প্রণোদনা আছে, সেইটুকু বিলি হয়েছে, এবং সেই জায়গায় এসএমই
এবং আমাদের কৃষি ক্ষেত্রে যে জায়গাটা আছে সেই জায়গার ঋণটা কিন্তু বিতরণ হয় না। তার জন্য ব্যাংকিং দিক থেকে অনেক কিছু বলা হয় যে আসলে সেটা প্রসেসিং করতে যে অনেক পেপারস এর প্রয়োজন হয়ে থাকে, সেটার জন্য খরচ বেড়ে যায়। তারপরে অবশ্যই সেই জায়গায় কৃষি বা এসএমই, আমি পার্টিকুলারলি কৃষির ক্ষেত্রে বলবো, সেই জায়গায় ঝুঁকিপূর্ণ একটা বিষয় আছে ব্যাংকের, সেই জায়গায় নির্ভরতা যে সেই টাকাটা তারা ফিরে পাবে কিনা এই অংশটুকু আছে। কিন্তু আমরা যদি এসএমইর কন্ট্রিবিউশনটার কথা বলে থাকি, যে তথ্যটা আপনি বলেছেন যে ভারতের দিক থেকে আমরা পিছিয়ে আছি বাংলাদেশের, এবং আমাদের এখানে কিন্তু এগ্রিকালচারে এসএমইর প্রচুর সুযোগ সুবিধা আছে এসএমই এক্সপান্ড করার, এবং যেটা এখন কিন্তু আমাদের সর্বস্তরে আলাপ আলোচনা করা হয়েছে। এবং সেটা কিভাবে আপনি দেখেন যে আমাদের এই করোনার সময় কিন্তু, যেটা আমি অন্য আরেকটা আপনাদের এই চ্যানেলে কথা বলতে যেয়ে বলেছিলাম, যে করোনার প্রথম দিকে কিন্তু আমাদের ইকোনমিকে ডাইভার্সিফাই করার জন্য এগ্রিকালচার সেক্টরকে প্রাধান্য দেওয়া হয়েছিল। অনেক নীতি নির্ধারক থেকে শুরু করে যারা সিভিল সোসাইটি আছে, সাংবাদিক ভাইরা সহ সবাই বলেছিল যে এগ্রিকালচারটাকে আসলে আমাদের এগ্রিকালচারই এই অবস্থা থেকে বাঁচাতে পারে, এবং আমরা যদি অর্থনীতিকে ডাইভার্সিফাই করতে চাই তাহলে যেই আমাদের গার্মেন্টস এবং রেমিটেন্সের বাইরে যেই খাত আছে সেটা হচ্ছে এগ্রিকালচার। এবং সেই খাতে এগ্রিকালচারটা কিভাবে আপনি দেখেন যে এগ্রিকালচারে একদিকে আমরা কমার্শিয়ালাইজেশনের কথা বলছি, কমার্শিয়ালাইজেশনের পেজটা কিভাবে হচ্ছে, সেই পেজটা সাবসেক্টর অনুযায়ী সেটা কিন্তু বেরিয়ে হচ্ছে। এখন আমরা যদি এগ্রিকালচারের কমার্শিয়ালাইজেশনের দিকে যেতে চাই তাহলে কিন্তু আমাদের ভ্যালু এডিশন এগ্রিকালচারের দিকে যেতে হবে। এবং ভ্যালু এডিশন মানে হচ্ছে যে আপনি ফ্রেশটা নয়, সেখানে আপনার প্রসেসিং এর মাধ্যমে ভ্যালু অ্যাড করা, তাহলে সে যে আপনার অভ্যন্তরীণ বাজারে তার চাহিদা বাড়বে, এবং আপনার যে অন্যান্য যে কমপ্লায়েন্স গুলো আছে যেমন গ্যাপ বা জিএমপি যেটা আমরা বলে থাকি, গুড এগ্রিকালচারাল প্র্যাকটিসেস, গুড লাইভস্টক অ্যাকোয়াকালচার প্র্যাকটিসেস, গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিসেস, এগুলা যদি আমরা মেনটেন করতে পারি তাহলে কিন্তু আমরা ইন্টারন্যাশনাল বাজারেও সেইটা কিন্তু চাহিদা সৃষ্টি করতে পারবো। এবং এই জায়গাটাই কিন্তু ব্যাপকভাবে সুযোগ আছে যারা এসএমই তারা এগিয়ে আসা। আপনি দেখেন যে অনেক কৃষি পণ্য, যেহেতু কৃষি পণ্যটা হচ্ছে সিজনাল, যে অনেক সময় হচ্ছে যখনই আপনার হারভেস্ট হচ্ছে, সাপ্লাই বেশি হওয়ার কারণে সেটা কিন্তু আপনার বাজারে দাম পড়ে যাচ্ছে। কিন্তু সেখানে যদি আপনার প্রসেসিং বা ভ্যালু এডিশন সাইডটা এগিয়ে আসতো তাহলে কিন্তু দাম পড়ে যাওয়ার মতো বিষয়টা হতো না, এবং সেখানে ভ্যালু এডিশনের মাধ্যমে আপনার ডোমেস্টিক ডিমান্ড বাড়ানোর সুযোগ হতো, সেটা ইন্টারন্যাশনাল মার্কেটে সেটা আমরা এক্সপোর্ট করতে পারতাম। এবং সেই জায়গায় কিন্তু এসএমইরাই সেই কাজগুলো করার কথা। তো সেই এসএমইরা কিভাবে করবে? আপনার এসএমই কে তো ব্যাংকিং সেক্টর থেকে বা ব্যাংক থেকে লোন পাওয়ার বিষয়টা আসতে হবে, যেইটা আমি একটু আগেই বললাম আর কি, যে করোনা এই সময়টা যে আমাদের 1 লক্ষ কোটি টাকার উপরে যে প্রণোদনা প্যাকেজ ডিক্লেয়ার হয়েছে, আমাদের রপ্তানির বা বড় খাতের জায়গাগুলো কিন্তু 30 থেকে 33 তারপরে 40 করার পরও সেই টাকাটা কিন্তু পুরোটাই ডিসবার্স হয়েছে, কিন্তু ডিসবার্স হয়নি এসএমই বা কৃষির যে জায়গাটা আছে সেই অংশটাতে। জি জি, আপনাকে ধন্যবাদ জাহাঙ্গীর আলম। আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। আপনি যে অভিযোগটা করছিলেন আপনার আলোচনায়, সেটা হচ্ছে ব্যাংক এসএমইর লোনটা ঠিকঠাকভাবে ডিসবার্স করেনি। আমাদের সাথে এসএমই খাতের ব্যাংকে কাজ করেন এসএমই খাত নিয়ে ইমতিয়াজ উদ্দিন মোহাম্মদ, তিনি সংযুক্ত আছেন। আমরা একেবারে শেষের দিকে চলে আসি, ছোট্ট করে যদি বলেন যে কেন ব্যাংকগুলো এসএমই লোনগুলো পরিপূর্ণভাবে ডিসবার্স করেনি? দেখেন, স্টিমুলাস প্যাকেজ যেগুলো দেওয়া হয়েছিল সেক্ষেত্রে সিএমএসএমই সেগমেন্ট এবং এগ্রিকালচার সেগমেন্টে তেমন একটা বিতরণ করা হয়নি। বেসিক্যালি সিএমএসএমই সেক্টরে গ্লোবালি বিতরণ করা হয়েছে 50% মতো, এবং এগ্রিকালচারে এটা 35% মতো বিতরণ করা হয়েছে। এটার কিছু রিজন আছে। রিজন হচ্ছে কি, দেখেন আমরা যখন ল্যান্ডিং করি, স্টিমুলাস প্যাকেজ হোক আর জেনারেল ল্যান্ডিং হোক, ল্যান্ডিং এ আমি যখন কাস্টমারকে টাকাটা দিব, আমাকে আগে চিন্তা করতে হবে টাকাটা ফেরত আসবে কিনা। এই জন্য আমাকে দেখতে হবে যে ক্লায়েন্টকে, যে এন্টারপ্রেনিয়রকে আমি ফাইন্যান্স করব, তার বর্তমান বিজনেসের অবস্থা কি, তার ক্যাশ ফ্লো ঠিক মতো আছে কিনা, তাকে আমি নতুন ল্যান্ডিং করার পরে এই ল্যান্ডিং এর যে রিপেমেন্টটা সে প্রিভিয়াস রিপেমেন্ট প্লাস আমাদের নিউ ল্যান্ডিং এর রিপেমেন্ট করতে পারবে কিনা সেটা আমাদেরকে এনশিওর হয়ে তাইলে আমাদেরকে ল্যান্ডিংটা করতে হয়। কারণ আমি বরাবরই বলেছি
এটা পাবলিক মানি, এটা আমি কাস্টমারের কাছ থেকে নিয়ে আবার পাবলিক মানি আমাদেরকে কাস্টমারদেরকে যারা ডিপোজিটর আছে তাদেরকে ফেরত দিতে হবে। তো যে কারণে আমাদেরকে অনেক কিছু চিন্তা ভাবনা করে ল্যান্ডিং করতে হয় বিদায় হয়তো সিএমএসএমই তে কেউ আপনার স্টিমুলাস প্যাকেজ 100% সাকসেসফুলি দিতে পারে নাই। আরেকটা জিনিস দেখেন, আমরা কিন্তু এই যে সিএমএসএমই এবং 2010 সাল থেকে যখন শুরু করলো এবং এগ্রিকালচারের ইনভেস্টমেন্ট শুরু হলো তখনই কিন্তু বাংলাদেশ খাদ্যের স্বয়ংসম্পূর্ণ হলো। দেখেন কোভিড এর পরেও বাংলাদেশে কিন্তু খাদ্য কখনো সমস্যা হয়নি এবং কোথাও কোনো খাদ্যের অপূর্ণতা ছিল না, সবসময় আমরা করতে পেরেছি, আমাদের সরকারও সেভাবে ইনিশিয়েটিভ নিয়েছিল। যে এই ক্ষেত্রে আমি যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে কি ব্যাংকগুলো সব ইনিশিয়েটিভ নিয়েছে বিদায় এগ্রিকালচার সেক্টরে এবং সিএমএসএমই সেক্টরে, যে কারণে আমাদের দেশে কোভিড এর পরেও আমাদের খাদ্যের কোনো সমস্যা ছিল না। তো আমি এক্ষেত্রে আরেকটা জিনিস বলতে চাই, সমস্যা ঠিক ছিল না, কিন্তু দ্রব্যমূল্য কিন্তু বেড়ে গিয়েছিল। দ্রব্যমূল্য বেড়ে যাওয়ার আরেকটা কারণ আছে, সেটা আমি বলি আপনাকে। আমাদের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে কি আমরা এই কথাটা কেউ বলি না, মার্কেটিং চ্যানেলটা ইন্ট্রোডিউস করা। এই যে সিএমএসএমই সেগমেন্টে আমরা লোন দিচ্ছি, এখন আমরা ডিমের জন্য পোল্ট্রি ফার্মে লোন দিচ্ছি, অথবা আমরা ব্রয়লার ফার্মে লোন দিচ্ছি, বিফ ফ্যাটেনিং এ লোন দিচ্ছি, এগ্রিকালচার সেগমেন্টে লোন দিচ্ছি। দেখেন আমরা যখন যেসব এরিয়ায় যেসব প্রোডাকশন হচ্ছে সেই সব জায়গায় প্রাইস খুব কম, এটা যখন ঢাকা শহরে অথবা চট্টগ্রাম শহরে আসে তখন এইটার প্রাইস হয়ে যায় আকাশচুম্বী। এই যে মধ্যস্বত্বভোগীরা যে প্রাইসটা নিয়ে যাচ্ছে, এই ব্যাপারে যদি সরকার একটা ইনিশিয়েটিভ নিত তাহলে কিন্তু আমাদের যারা উদ্যোক্তারাও সঠিক প্রাইস পেত এবং তারাও খুব বেশি ইন্টারেস্ট ফিল করতো এবং আমাদের যারা ভোক্তারাও সঠিক প্রাইসে জিনিসগুলা কিনতে পারতো। এখন শুধুমাত্র মধ্যস্বত্বভোগীর কারণে এই জিনিসগুলা সম্ভব হচ্ছে না। যে অনেক ধন্যবাদ মোহাম্মদ ইমতিয়াজউদ্দিন আপনাকে। আপনি আমাদের সময় শেষ হয়ে গিয়েছে, আমরা অনুষ্ঠানের একেবারে শেষের দিকে চলে এসেছি। আমাদের প্রত্যেকে আলোচকের কাছেই হয়তো বা আরো কিছু বলার ছিল, আমরা অন্য আরেক অনুষ্ঠানে আপনাদের কাছ থেকে নিশ্চয়ই আমরা জানতে পারবো। আপনারা যারা আমাদের সাথে সংযুক্ত ছিলেন এবং সুপ্রিয় দর্শক আপনারা যারা আমাদের সাথে ছিলেন, আমাদের অতিথিগণ সহ আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের অনুষ্ঠান উপভোগ করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী সপ্তাহে আবারও দেখা হবে, কথা হবে। অবশ্যই সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবেন।